নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন রীনা মল্লিক। রীনা থাকেন রানাঘাটে। রীনা বলছেন, ঘটনাটি আমার সঙ্গে ঘটে গেছিল তখন 1992 সাল, আমার প্রথম সন্তানের জন্মের সময়। আজ হয়তো অনেকটা সময় কেটে গেছে। আমার তারপরে যমজ দুটি ছেলে মেয়েও আছে, তারা অনেক বড় হয়ে গেছে, তাদের সন্তান সন্ততি হয়ে গেছে। সেই সময়টা আমি ভুলিনি এবং আমার বৌমা এবং আমার মেয়ের যখন সন্তান হলো তাদেরকেও আমি খুব সাবধান করেছিলাম। অনেকে আমাকে বলতো, এগুলো তো কুসংস্কার, তোমার কপালে ছিল হয়েছিল, তা বলে এদের মাথায় ঢোকাচ্ছ কেন? আমি বলেছিলাম, কিছুদিন মানলে সমস্যা কোথায়, তারপর যে যার মতন করে থাকুক। কি হয়েছিল প্রশ্ন আসে তখন। আজকে এখন অতটা চল নেই, কিন্তু তখন যাত্রা দেখার খুব চল ছিল। আমাদের ওখানে যাত্রা এসেছিল আমার শ্বশুরবাড়ির পাড়ায়। গ্রামের দিকে যাত্রা, তখন সবে দোল পূর্ণিমা গেছে, খুব মনোরম একটা আবহাওয়া থাকে ওই সময়। আর আমার ছোটোবেলা থেকেই ওই দোলের সময়কার ওই আবহাওয়া, শীত চলে গেল, বসন্তকাল, গ্রীষ্ম আসতে একটু বাকি, এরকম সময়টা খুব প্রিয়। আর তখন যে একটা অদ্ভুত হাওয়া বয় না, ওই হাওয়ার একটা আলাদা মেজাজ আছে। খুবই ভালো লেগেছিল যাত্রাটা দেখে। এবার যাত্রায় কিছু অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে চর্চা ছিল। এখন পুরোপুরি স্টোরিটা ভুলেও গেছি, অতটা মনেও নেই, কিন্তু ওই যে কিছু অতিপ্রাকৃতিক মানে ভৌতিক একটা অকাল্ট কিছু প্র্যাকটিস নিয়ে কিছু একটা স্যাটায়ার মতো করেছিলেন ওনারা। স্যাটায়ার হলো আমি, আমার ননদ, আমার এক দেওর এবং আমার এক খুড়শ্বশুর। খুড়শ্বশুর মানে খুব বৃদ্ধ কেউ নয়, তখন ওনার বয়স মাত্র 50-52 হবে। আমরা সব বাড়ির পুরো গোটা বাড়ি মিলে গেছিলাম। আর আকাশের চাঁদ, রাস্তা দিয়ে যখন আসছি, যাত্রা শেষ হয়েছে, অন্ধকার রাস্তা দিয়ে শুধু চাঁদের আলো, একটা যেন মনে হচ্ছে মানে জনসমুদ্র আসছে। প্রত্যেকে আলোচনা করতে করতে আসছে কার কেমন লাগলো, ছোট বাচ্চাদের হাতে ভেঁপু, মানে অদ্ভুত একটা সময়। আমরা আমাদের পরিবারের আমরা বলেছিলাম হেঁটে আসবো। এখানে বলিনি, তখন আমার সন্তান সবে গর্ভে এসেছে, মাস 3 আর কি, 3 মাস চলছে। তো স্বাভাবিক দেখে বোঝার তো কোনো উপায় নেই। তার থেকে বড় কথা, আমার শাশুড়ি মা একটু আপত্তি করেছিলেন যে এই রাত্রিবেলা এই অবস্থায় যাত্রা দেখার দরকার নেই। কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমার খুড়শ্বশুররা খুব স্বাধীনচেতা ছিলেন, বলে দূর, কত যারা ওই সবজি বাজারে বিক্রি করছে বা মাছ হলে তারা ভোরবেলায় মাছ নিয়ে যাচ্ছে, ওই অবস্থায় তারা কাজ করছে, তাদের সন্তানরা কি ভূমিষ্ঠ হচ্ছে না? তো ওসব কিছু না, ঈশ্বর আছেন আর গলায় বৌমাকে মাদুলি দেওয়া হয়ে গেছে, ব্যাস, আর কি আছে। এভাবেই দিন কাটছিল। চলে আসছিলাম, এবার আমরা গোটা রাস্তা আলোচনা করছি যে কি ওরা বলতে চাইলো, সত্যি কি অকাল্ট বলে কিছু হয়, সত্যি কি এইসবের কোনো প্রভাব মানুষের জীবনে পড়ে, নাকি এগুলো বানানো গল্প। আমার খুড়শ্বশুর ছিলেন একদম অন্যরকম মানুষ। উনি বলতেন, এসব সমস্ত বুজরুকি ফালতু কথা, এসব কিচ্ছু হয় না, দুর্বল মানুষদের এসব নানা রকম ভয় টয় দেখায় ওঝা তান্ত্রিকেরা, এসব কিছু হয় না, সবাই সবাইকে তুক করছে, তাহলে যার কোটিপতিটা থাকতো না, ওই গরিবদের তো কেউ তুক করে না, এরকম টাইপের কথাবার্তা বলতে বলতে আমরা আসছিলাম। সেদিন থেকে কি যে হলো, শুধু আমার এইটুকু মনে আছে, রাস্তায় একটা ফাটা বাঁশের মতো পড়েছিল, আমি হোঁচট খেলাম। এবার আমার ননদ বলেই আসতে সাবধান বলে আমার হাতটা ধরে নিয়েছিল, ব্যাস ওইটুকুই। আর কোনো রকম কোনো স্পুকি বা কিচ্ছু জিনিস আমার সঙ্গে ঘটেনি, ওইটুকুই। তারপর বাড়িতে এসে তখন বই পড়ার রেওয়াজ খুব ছিল, আজকের মতো মোবাইল তো ছিল না, মানুষের অবসর যাপন ছিল, যারা পড়তে ভালোবাসতেন বই। এবার অনেকে আছে সিনেমার ম্যাগাজিন, আনন্দলোক টাইপের কিছু পড়তেন, বাট আমি এমনি ভৌতিক গল্প ছোট থেকেই ভালোবাসি। এরপর এইগুলো জানার পর থেকে আমার না তন্ত্র বা ওই গুপ্তবিদ্যার প্রতি এত আর যেটা দেখতাম আমার মাথায় সেটাই ঘুরতে থাকতো। কি বললো, সত্যি কি এগুলো হয়? গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যার ব্যাপারে অতটা আইডিয়া নেই। লাইব্রেরিতে, শ্বশুরবাড়ির পাড়ায় একটি লাইব্রেরি ছিল, সেখানে তেমন ভালো কোনো বই পেলাম না।
শ্বশুরমশাইকে বলে একটু দূরে কিন্তু একটু বড় লাইব্রেরি আমাদের ওখানে আছে, সেখানে কার্ড করালাম, মেম্বার হলাম আর কি, সেখান থেকে বই নিয়ে আসবো। তো একটা বই 4-5 দিনের মধ্যে শেষ করে দেবো, আবার নেবো। ওটা একটা কম্পিটিশানের মতো ছিল আমার আর আমার এক ননদে, দুজনে একসঙ্গে কার্ড করালাম। ও তখন পড়াশুনো করছে, বিএ পড়ছে। আমি তো পাশ করার পরে আমার বিয়ে হয়ে গেছে, তো আমার থেকে একটু বয়সে ছোট ছিল। ওর সঙ্গে গল্পের বই পড়ার কম্পিটিশান আমার খুব চলতো, যে তুই আজকে বইটা আনলি, তুই শেষ করতে পারলি না, দেখ আমার হয়ে গেছে, এই ব্যাপারটা তখন চলতো। তারপর বই এবার আমি ওই রকম তান্ত্রিক টাইপের বই, এবার সব কিছু লাইব্রেরিতে রাখে না, যতটুকু পাওয়া যায়, যতটুকু ইনফরমেশান, এরকম বই, একটা বই পড়লাম, পড়ে সেখান থেকে কিছু আইডিয়া পেলাম, সেখান থেকে আরও 2-3টে বই ওই ধরনের আমি খুঁজতে আরম্ভ করলাম। এবং এই করতে করতে একদিন স্বামী অভেদানন্দের মরণের পারে বইটি পেলাম, লাইব্রেরিতেই পেয়েছিলাম আমি। বইটি বাংলা ভাষায়ও ছিল, ইংরাজি মাধ্যমেও বইটি ছিল। বইটি পড়ার পর আমার সারা দিন মাথার মধ্যে ঘুরতো যে আচ্ছা সত্যি মানুষ মারা গেলে কি হয়, আচ্ছা অভেদানন্দজি যে লিখছেন এগুলো কি সত্যিই হয়, আচ্ছা আমরা কি প্রতিদিন কোনো না কোনো পাপ করি, আচ্ছা আমি কি মনুষ্যজনিতেই ফিরে আসবো, আচ্ছা আমার গর্ভে যে সন্তান বাড়ছে এ আগের জীবনে কোন জনিতে ছিল, মানে মনুষ্যজনিতে, নাকি কোনো পশু পাখি ছিল, নাকি কোনো মানুষ ছিল, আচ্ছা সে কী করে আমাকে চুজ করলো মা হিসাবে, মানে এই ধরনের জিনিসপত্র মাথার মধ্যে সব সময় ঘুরতো। আর আমি কন্টিনিউয়াসলি ভৌতিক, মানে সাধারণ ভৌতিক বই না, যে এখান থেকে গেলাম পাতালের ভূত বা শাকচুন্নি গাছের ডালে বসে আছে, ওরকম ভূতের বই না, একদম যেখানে প্রচণ্ড ভয় লাগবে এবং যেখানে অকাল্ট প্র্যাকটিস আছে, সেই ধরনের বই পড়া ভীষণভাবে স্টার্ট করলাম। এবং একটা বইতে একটা ছোট জিনিস পেয়েছিলাম, একটা ছবি পেয়েছিলাম আর কি, জিনিস বলতে বলাটা ঠিক হবে না, একটা ছবি পেয়েছিলাম, ছবিটা একটুখানি একটু অন্য টাইপের, কীভাবে ব্যাখ্যা করবো জানি, এটা মুখোশ মতো দেখতে, তার মাথায় অনেকগুলো কঙ্কালের মুন্ডু। তো ওই রকম একটা ছবি আমার স্বামীকে দেখিয়ে বলেছে, আচ্ছা এরকম জিনিসটা না বাড়িতে রাখাটা ভালো, এই বইতেও লেখা আছে এরকম রাখা ভালো, তা আমাদের রাখলে হয় না। স্বামী বললো এই কঙ্কালওয়ালাই মুখোশ, আর কোনো কিছু পেলে না, মা দুর্গার ফটো রাখো, গোপালের ফটো রাখো, ছবি রাখার প্রচলন তখনও ছিল। আর বলছি সে তো থাকেই, সে তো ঠাকুরের ছবি চতুর্দিকে লাগানো আছে, কিন্তু এই একটা ফটো লাগালে বেশ ভালো হয়, নতুনত্ব, লোকে বেশ এসে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো আমার স্বামী ঘরে রাখতে রাজি হলেন না, উনি বললেন সামনের মাসে ভুটান যাচ্ছি, কেন যেহেতু অন্তঃসত্ত্বা আমি তখন যাব না, অতটা জার্নি করা ঠিক হবে না। তার স্বামীরা তার বন্ধুরা সব ছেলেরা মিলে ভুটান গেছিলো, ভুটান থেকে ওই রকম একটা মুখোশের মতো এনেছিল। আর ওই সময় ওটার পেছনে চুম্বক লাগানো ছিল, যেমন চুম্বক লাগানো জগন্নাথ পাওয়া যেত না। আচ্ছা, এইবার শুরু হলো। আমাদের ডাইনিংয়ে ছিল একটা বড় লোহার আলমারি, ডাইনিং স্পেস যেটাকে বলি, আমরা বলতাম দালান বলতাম তখন, দালানে ছিল একটি বড় আলমারি। আলমারিতে পুরীধাম থেকে জগন্নাথের ওরকম কী বলবো চুম্বকের যেটা লাগানো থাকে না ওই ছবি, ওটা আলমারিতে লাগানো থাকতো। ম্যাক্সিমাম সব বাড়িতে, আমার নিজের বাড়িতেও ছিল, সব বাড়িতে আমরা ওটা দেখেছি। পুরীতে গেলে লোকে আনবেই, কিছু আনুক না আনুক। তো আমার হাজব্যান্ড যেদিনকে ওই মুখোশটার পেছনেও একটা চুম্বক লাগানো, ওরমভাবেই নিয়েছিল যাতে আলমারিতে লাগিয়ে দেওয়া যায়। তো ওই এবার সেই দিন থেকে শুরু হলো, যেই চুম্বকটা লাগানো হয়েছে, জগন্নাথ দেবের যে চুম্বকটা গোল মতো, ওটা বারবার খসে পড়ে যাচ্ছিল, বারবার হচ্ছে এটা কি করে হচ্ছে। আবার যখন ওই কঙ্কালের মুখটা লাগানোটা হচ্ছে না, রাখা হচ্ছে, জগন্নাথ দেব আছেন, তখন আমার শাশুড়ি মা বললেন জগন্নাথ দেব মনে হয় চাইছেন না তার সঙ্গে ইনি থাকুন। তখন আমি বললাম যে না না, ইনি কোনো খারাপ কিছু না, আসলে হয়তো এই চুম্বকটা পুরনো হয়ে গেছে, সব কিছুতে ঠাকুরের সেন্টিমেন্ট টেনে এনে কি লাভ। এবার অনেকের শ্রোতা বন্ধুদের মনে হতে পারে আজ থেকে এত বছর আগে মানুষের এত উন্নত চিন্তা ছিল। আমি বলবো হ্যাঁ ছিল, বরং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কুসংস্কার ছড়ায় তার থেকে অনেক বেশি স্বাভাবিকভাবে যুক্তি দিয়ে ভাবার বিষয় তখন ছিল। এবং তখন সব থেকে বেশি যেটা হতো, বিজ্ঞান মঞ্চ থেকে
বিভিন্ন পাড়ায় বা কখনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে অনেক কিছু করে করে দেখাতো যে দেখুন আপনাদের কীরমভাবে বাবাজিরা ভুল বোঝায়, এরকম ছোটো ছোটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হতো। সেখান থেকে মানুষের কুসংস্কার অনেকটা চলে গেছিলো। অনেকে থাকতেন ওই সময়, জানেন আমরা সিপিএম আমল ম্যাক্সিমাম নাস্তিক ছিল। যারা সামান্যতম আস্তিক ছিল, আস্তিক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু এই তাছাড়া এই অকাল্ট কিছু কুসংস্কারে বিশ্বাস করে না। উল্টে এটা করলে এই হবে, এটা করলে এই হবে, এগুলো একদম বৃদ্ধারা বলতো। আজকে যেমন ইয়াংরাও এইসব নিয়ে বলছে, তখন কিন্তু এটা ছিল না। ইয়াংরা এসব কেউ বলতো না। তারা ভাবলে এরম বললে তাদেরকে লোকে বুড়ি বলবে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় 20 বছরের মেয়েও একজন 30 বছরের মহিলাকে ট্রোল করছে, সেটা আলাদা বিষয়, তখন ছিল না। এবং এখনকার দিনে উনি বলছেন যে স্কুলে কলেজে উঠেছে হয়তো সবে, সে মা হয়নি, মা হওয়া কাকে বলে জানে না, সে একজন গর্ভবতী মাকে বিচার দিচ্ছে যে কী করা উচিত কী করা উচিত না। তো এটা হাস্যকর জিনিস আজ হয়, তখন হতো না। তারপর এরকম জিনিসটা দেখার পর আমার শাশুড়ি মা রাগ করে দেখলেন যে কেউ কথা শুনছে না, জগন্নাথ দেবের ওই এটা খুলে রাখলেন, চুম্বকটা খুলে রেখে নিজের ঘরে রেখে দিলেন যে থাক বাবা আমার সঙ্গে থাক, তোমাদের যত আজে বাজে জিনিস কি এনেছো বলছি এটা লাগিও না, তবে থেকে এটা লাগিয়ে অশান্তি করছো। তো ওটা ওখানে লাগানো ছিল, আরও 2-3 মাস কেটে যায়। এবার আমার শরীর ভারী হতে শুরু করে দিয়েছে। 6 মাস, প্রায় 6 মাসের শেষের দিকের কথা বলছি। তখন মাঝখানে আমি আবার রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত এগুলো পড়ছিলাম, পড়িনি বলবো না, কিন্তু আমার মনটা না ওই অকাল্টের দিকেই চলে যাচ্ছিল। আমার শাশুড়ি মা ভগবদ্গীতা কথামৃত বারবার আনতেন, স্বামী বিবেকানন্দের জীবনী ছোটোবেলা, এরকম বইগুলো বাড়িতে রেখে দিয়েছিলেন যে এগুলো পড়ো না, সবসময় এই অন্তঃসত্ত্বা অবস্থা অকাল্ট কিছু পড়ো কেন। আর আমার পড়াটা ছিল পাগলের মতন। ধরুন দুপুরবেলা থেকে পড়তে শুরু করলাম, পড়তে পড়তে সন্ধে হয়ে গেল, চুলটাও খোলা, অন্ধকার হয়ে গেছে ঘর, আমি তবু যতটুকু বাইরে থেকে চানে আলো আসছে তাতেও চোখ ঠিকরে ঠিকরে পড়ছি। দরকার হলে একটা টর্চ জেলে নিয়ে পড়ছি, মানে উঠে গিয়ে লাইট জ্বালাবো সেটাও জ্বালাচ্ছি না। কেউ বলবেন কুড়েমি, কেউ বলবেন পাগলামি। শাশুড়ি মা এসে ঘরে এসে লাইট জ্বেলে দিয়ে বললেন কি হচ্ছে কি, অন্ধকারে কেউ এই অবস্থায় বসে থাকে, নাও বইটায় একটা কিছু চিট দাও, চিট দিয়ে ওটা বন্ধ করো, বন্ধ করে এসো ঠাকুরটা প্রণাম করে নাও, বাইরে থেকেই ঠাকুর ঘরে ঢোকার দরকার নেই, বাইরে থেকে ঠাকুরটা প্রণাম করো, প্রণাম করে এসে চুল টুল আঁচড়াও, পরিষ্কার পরিচ্ছন্ন হও। এভাবে করে কেউ? এর থেকে বেশি কেউ কোনো দিন আমাকে কোনো খারাপ কথাও বলেনি, কেউ অভিশাপও দেয়নি, কিচ্ছু না। আস্তে আস্তে আমার মনে হলো আচ্ছা ওই যে চুম্বকটা এনেছে ওটা কেন বাইরে থাকবে, আমার ঘরে, আমার আলমারিটাও তো লোহার, এখানে কেন থাকবে না? তো ওখানেও একটি ছোট রাধাকৃষ্ণের একটা চুম্বক লাগানো ছিল আমার আলমারিতে। তারপর অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র মাথায় আসা শুরু হলো। আমি কি করলাম, ওটাকে আবার নিয়ে এলাম, এবার ঘরে রাখলাম। এবার ঘরে আলমারিতে রাখার পর না, কই রাধাকৃষ্ণের মূর্তিটা, ছবিটা যেটা চুম্বকের, ওটা তো কই পড়ে যাচ্ছে না। তাহলে আগের ওইখানকার চুম্বকটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য পড়ে যাচ্ছিল। তো তবে এখানে একটা জিনিস বলে রাখি, রাধাকৃষ্ণের চুম্বকের সঙ্গে এটা পাশাপাশি রাখিনি। একটা ছিল আলমারির সামনের দিকে রাধাকৃষ্ণের চুম্বকের যেটা, আর আলমারির পেছনের দিকে ছিল মানে সাইডে ওই যেটা মুখোশের মতন, যেটা একটুখানি ভয়ঙ্কর, যেটা মাথার মধ্যে নানা রকম কঙ্কালের ইয়ে আঁকা আছে, লাল মতো ছিল, ওটা রেখেছি। তারপরে বেশ কদিন গেল, কিন্তু রাত্রিবেলা হলেই না বাজে বাজে স্বপ্ন আসতো। কাউকে বলতাম না, বললেই বলবে যতটা যা আজে বাজে জিনিস পড়ো। আর এই সময় মায়েরা যা ভাবে, যা চিন্তা করে সেটা হয়, এরকম শুনেছিলাম। তারপরে বই পড়তে পড়তে তারপরে 9 মাস যখন শুরু হলো, শরীরটা বেশ অসুস্থ লাগতো, প্রেশার বাড়তো, শরীরে কিছু খেতে ইচ্ছা করতো না। আমার কোনো গোটা প্রেগনেন্সিতে বমি ভাব, কোনো শরীরে অসুস্থতা কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক মানুষের মতোই ছিলাম, এবং কোনো রকম কিছু মর্নিং সিকনেস বা কিচ্ছু ছিল না। খাওয়া দাওয়া ঠিকঠাক করেই করেছি, যেমন নর্মালি করতাম, তাই কোনো দিন অসুবিধা। 9 মাসে খুব কষ্ট, শরীর পা ফুলছিল, কষ্ট হচ্ছিল। তখন ওই সময়টা একটু বই পড়া অব্যাহতি দিয়েছিলাম, কারণ আর পারছিলাম না। অল্প অল্প বারান্দায় ঘরে হাঁটাচলা করতাম। একদিন হঠাৎ রাতে পেন উঠলো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। বাড়ি থেকে সবাই, তখন আমার হাজব্যান্ড কাজের সূত্রে কলকাতায় গেছেন,
তবু আমাদের জয়েন্ট ফ্যামিলি কোনো অসুবিধা হলো না। ওরা অ্যাম্বুলেন্সের মোটামুটি বলা ছিল পাড়ার মধ্যে একটি অ্যাম্বুলেন্স যেখানে যখন তখন দরকার হতে পারে, তোমরা কিন্তু রেডি থেকো। তো ড্রাইভারও পাওয়া গেলে অ্যাম্বুলেন্সে করে আমাকে হাসপাতালে দেওয়া হলো। এবার সরকারি হাসপাতালের বিষয়টা কি, চট করে ওরা সিজার করেন না কোনো প্রবলেম ছাড়া। এবার তখন অত ইউএসসি করারও সিস্টেম ছিল না, মানে আমার তো অত ইউএসসি তখন প্রথম প্রেগনেন্সিতে হয়নি। দীর্ঘদিন মানে দেখেছি কোনো সমস্যা হয়নি। আমি আমার চারপাশের যারা সন্তান সম্ভবা তাদেরও কোনো রকম কোনো আমার মতন প্রবলেম দেখিনি। আমি এমন প্রবলেমগুলো ফেস করছিলাম, কিছু কিছু এমন প্রবলেম যেটা ঠিক লিখতে পারছি না, তাই এমন বলে আমি স্টপ করে দিচ্ছি, যে লেখার মতন নয়, একটু অদ্ভুত টাইপের। তো সেগুলোকে প্রথম থেকে আমি যেহেতু আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে যেটুকু আছে থাক, এটা হয়তো হয় আর কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা পেতাম, যে লোককে জিজ্ঞেস করবো তোমার এরম হয়েছিল কি না, কেমন লাগে। এখন ছোট ছোট কিছু চেঞ্জেস আমি ওভারলুক করতাম, কিছুতেই দেখেও দেখতাম না। যখন প্রচণ্ড পেন শুরু হয়েছে এবং আমাকে দেখে কীভাবে ডাক্তারবাবুরা আলাদা করে আলোচনা করলেন যে কিনা মানে লেবার পেন উঠেছে, ওয়াটার ব্রেক হচ্ছে, কিন্তু এর কিন্তু সিজার করতে হবে, এর কিন্তু নর্মালে বাচ্চা আসবে না। কেন বললেন, কি বৃত্তান্ত? আমি যতটুকু বুঝলাম বাচ্চা বোধহয় ঘুরে গেছে পেটের মধ্যে। হাত দিয়ে সোজা করার ওরা চেষ্টা করলেন, কিন্তু কিছু একটা বুঝলেন, তো সিজারের ব্যবস্থা করলে। আর তখন সিজার না কেউ চট করে করাতো না, তো করাতো তাদের সংখ্যা কম। সিজার শুনে বাড়ির লোকেরা কেন সিজার করবেন, কিছু সমস্যা নাকি, বললেন সিজার ছাড়া উপায় নেই। সিজার করা হলো, আমার একটি কন্যা সন্তান জন্মায়, কিন্তু দুঃখের বিষয় সন্তানটি আমার স্বাভাবিক ছিল না। কাঁদলো, জন্মের সময় কাঁদলো, কিন্তু ওজনটা বড্ড বেশি। ওজন মানে তার শরীরের থেকেও মাথার ওজন বেশি। এবং আমি দেখেই একটু হকচকিয়ে গেলাম যে এইটুকু বাচ্চার এত বড় মাথা, মানে ওর শরীর অনুযায়ী মাথাটা বেশি। বুঝতেই পারলাম বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে। হসপিটালে শুয়ে খালি ভাবছি, তখন যন্ত্রণার প্রকোপ, অবসন্ন ভাব ইঞ্জেকশানের, খুব ভাবছে সবাই আমাকে দোষ দেবে না তো, বলবে না তো তুমি এইসব আজেবাজে বই পড়তে বলে তোমার এরকম বাচ্চা জন্মালো। এই চিন্তায় যেন আমার শরীর আরও পেন হচ্ছে, আরও মাথা ঘুরছে, আরও কষ্ট, চোখ অন্ধকার দেখছি। কখন সেন্স হারালাম মনে নেই। সেন্স যখন এলো দেখি আমার পরিবারের লোকেরা দাঁড়িয়ে আছে, ডাক্তারবাবু বলছেই তো আস্তে আস্তে সেন্স আসছে। চোখ দিয়ে জল পড়ছিল, গলায় শব্দ করার মতন অবস্থায় ছিলাম না, মুখে অক্সিজেন মাস্ক ছিল। আমার স্বামী পাশে দাঁড়িয়ে দেখছি, যার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি তাদের কারোর মনের অবস্থা ভালো নেই। তারপরও আমাকে তারা মনে জোর দিচ্ছে কিচ্ছু হবে না, ও বাচ্চা ঠিক আছে, বাচ্চা ভালো আছে, ও ওরকম হয়, ডাক্তারবাবু বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, এখানে হবে না, সাউথে নিয়ে যাওয়া হবে, একদম চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। যে এলো সেই আমাকে বলে গেল সব ঠিক হবে, একটা কেউ দোষ দেয়নি। আমার এদের প্রতি কৃতজ্ঞতায় চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বরং তার দুদিন বাদে যখন আমার মা এলেন, আমি নিজের মা বাবা আসছে না দেখে আমি বড় মনে কষ্ট পাচ্ছিলাম। মা যখন এলেন, মায়ের সামনে হাউ হাউ করে কাঁদতে, মা একটু অবসন্ন বা বিরক্ত ছিলেন। মা পরিষ্কার বলে ফেললেন যে খুব ভাগ্য করে 7 জন্ম তপস্যা করে তুমি শ্বশুর বাড়ি পেয়েছো। তুমি যেভাবে ভূতের গল্প আর ওই তান্ত্রিকের গল্প, বিশেষ করে তান্ত্রিকের গল্প, নানা রকম, মা তো অত বোঝেন না, তন্ত্রের নানা রকম এটা ওটা অকাল জিনিসপত্র পড়েছ, তারপরেই তার পরিণামেই তোমাকে বারবার বলা হয়েছিল কথামৃত পড়ো, ভালো ভালো জিনিস দেখো, ভালো চিন্তা করো। তুমি শোবার ঘরেও ওই মেয়ে লাগালে, তোমার শাশুড়ি মা কত বারণ করেছে, এখন তারা কান্নাকাটি করছেন, কপালের দোষ বলছেন। আমরা লজ্জায় মুখ দেখাতে পাচ্ছি না, আমি জানি সব তোমার দোষ, তুমি ইচ্ছাকৃতভাবে করেছো। কত ভাগ্য করলে তুমি এরম শ্বশুর বাড়ি পাও, অন্য কোনো বাড়ি হলো তোমাকে আর তোমার বাচ্চা সমেত আর নিত না। এরকম মা বলছেন যে দুঃখের জ্বালায় আজকে এত কষ্ট করে সন্তানের জন্ম দিলে, আজকে কী অবস্থা, কি হবে বলো তো, বাচ্চাটার কি দোষ, বাচ্চাটা তোমার জন্য অসুস্থ হয়ে গেল, এরকম কেউ করে? তারপর যখন আমি প্রচণ্ড কাঁদছি, তার সঙ্গে যন্ত্রণা, মা আবার চুপ করে গিয়ে মাথায় হাত বোলালেন, বললেন মা তোর কষ্ট হচ্ছে তো আমারও কষ্ট লাগছে, আমার আরও কষ্ট লাগছে যে এনারা মুখে বলছেন না, মনে মনে হয়তো কত না কি বলছেন। মায়ের যন্ত্রণাটাও বুঝতে পারছি, মায়ের খারাপ লাগা, মায়ের হতাশা সবটা আমি বুঝতে পারছি। মায়ের ওপর কোনো অভিযোগ নেই, কারণ বারবার মনে হচ্ছে মা তো বারণ করেছিল তো,
মায়ের তো রাগ হওয়া স্বাভাবিক। আর এরা রাগ করছে না বলেই হয়তো মায়ের অপরাধবোধ আরও তীব্র কাজ করছে। মনে হচ্ছে আমার মেয়ে একদম যাকে বলে চলতি কথায় বাংলায় আমরা বলি বেয়াড়া, কথা শোনে না, অবাধ্য। কিন্তু কেউ কিছু বলছে না। এই না বলাটা যেন আরও বেশি যন্ত্রণার। কেউ দোষ দিচ্ছে না, সবাই সবার মতো চুপচাপ, শুধু ভাবছে এর পরের স্টেপ কী নেওয়া যায়, কী করা যায়। কলকাতায় নিয়ে যাওয়া হবে, কেউ বলছে না না একেবারে সাউথে দেখো, কলকাতায় হবে না। আজকে মতো কলকাতার তখন এত উন্নত ব্যবস্থা এত ছিল না, নয় এত ছিল না। তারপরে 15 দিনের মধ্যেই বাড়িতে চলে এসেছি, সেটা বলার অপেক্ষা রাখে না। 15 দিনের মধ্যেই আমার মেয়ের মাথা এত বড় হয়ে গেল। ওখানকার সবথেকে বড় যিনি স্পেশালিস্ট তখন কলকাতার চাই স্পেশালিস্ট, আমরা গাড়ি করে আসতাম, ওনাকে দেখিয়ে চলে যেতাম। উনি বলতেন যে মাথায় জল জমেছে, মাথাটা বড় হয়ে গেছে এবং বাচ্চা জড়বুদ্ধি সম্পন্ন, স্বাভাবিক না। এবারে চেষ্টা করা হলো যে এটা একটা অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনটা এখানে হয় না, আপনাদের সাউথে নিয়ে যেতে হবে, ওখানেই হয়। তো আমার স্বামী বললেন আমি আগে সাউথে যাই, ওখানে গিয়ে সমস্ত দিন 15 থেকে আমি দেখে আসি। এমনিই তো ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছেন, আর বলছি দেখে আসি, দেখে সমস্ত ব্যবস্থা করে তারপর আমি বাচ্চাকে আর তোমাকে নিয়ে যাব। আর তার সঙ্গে শাশুড়ি মা বলেছেন আমিও যাব, কেন মা যদি বাথরুমে যায়, মা একটু ঘুমায়, তখন বাচ্চাকে দেখারও তো কেউ একজন থাকবে। বাচ্চাকে মাটিতে মানে মাটিতে বলতে কি খাটে শোয়ানো যায় না, সব সময় কোলে রাখতে হয়, কোলে শুয়ে রাখতে হয়। এবং সাধারণ আমরা বাচ্চারা কি দেখি কোলের মধ্যে এমনি নিয়ে ঘুরলে বাচ্চারা কত আনন্দ পায়। সব বাচ্চা চায় যে কোলে নিয়ে আমাকে ঘুরুক, সে ছোটো হোক বা একটু 5-6 মাসের বাচ্চা হোক। এই বাচ্চাটির কি হয়েছিল, একে কোলে নিয়ে যখনই, এমনি তো বাচ্চাকে হাতের ভাঁজে নেওয়া হয় ছোট ওইটুকু বাচ্চাকে নিয়ে ঘুরলে বাচ্চারা আরাম পায়, পিঠটা যেহেতু শুয়ে শুয়ে ওদের পিঠটা ভার হয়ে যায়, এ আরাম পেত নাকি, নিয়ে ঘুরলে আরও যন্ত্রণায় কোকিয়ে উঠতো। সব সময় ওকে শুয়ে রাখা হতো, নয় মায়ের কোলে, মা বাথরুমে গেলে উঠলে ঠাকুমার কোলে, দিদিমা আসতো দিদিমার কোলে, পিসির কোলে, কোলে নিতে হবে। আর সবাই পরিষ্কার জামা পরে, বাচ্চাটাকে নেওয়ার জন্য আলাদা জামা কাপড় ছিল, বাচ্চাকে নেওয়া হলো ওই জামা কাপড় চেঞ্জ করে, তখন শাড়ি পরার এটা যুগটা বেশি ছিল, শাড়ি জামা কাপড় রাখা থাকতো, যে ওকে নেওয়ার সময় ওটা পরে প্রত্যেকের আলাদা আলাদা নেবে, এবং তারপর তারা সারাদিন যে রান্নাঘরে যাচ্ছে সেই জামা কাপড় আলাদা, কারণ ওইটুকু মেনটেন করা হতো যাতে বাচ্চার ইনফেকশন আরও বেড়ে না যায়। আর এছাড়া বাড়ির লোক ছাড়া কাউকে বাচ্চা দেখতে আসতে দেওয়া হয়নি, কারণ জানে বাইরের 5 জন আত্মীয় এলে বলবে, 4টে কথা বলবে, এই সময় 4টে কথা বলে তাদেরও মনে চাপ পড়বে যে মা হয়েছে যার, আর ওনার সিজারের পরও ওনার কিছু কমপ্লিকেশান দেখা দিয়েছিল, তো মা আরও অসুস্থ হয়ে পড়লে তো আরও বিপদ। মা থাকলে ভবিষ্যতে সন্তান আবার আসবে, এও ভালো হয়ে যাবে, কিন্তু বাইরের লোক এলে বড্ড উল্টোপাল্টা কথা বলবে। ওনারা আত্মীয়দের জানিয়ে দিলেন যে না বাচ্চা অসুস্থ, তো এখন আমরা অন্নপ্রাশনের সময় একবারে বাচ্চা সবাইকে ডাকবো, আসবে। যারা আসতে চাইলো প্রত্যেকে না করে দিল। যারা বাচ্চা দেখার জন্য চলেও এসেছিলো হাতে জামা নিয়ে মিষ্টি নিয়ে, তাদের বাচ্চার ঘরে ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকে যে ও শুয়ে আছে দেখলো মশারি টাঙানো। মাঝে মাঝে কী করতো, তুলো দিয়ে এমন একটা গদি বানিয়ে দেওয়া হতো যাতে ওর মনে হয় যে কারোর কোলে শুয়ে আছে, সেভাবে রাখা হতো। তাছাড়া মায়েদের কোলে বা ঠাকুমার কোলে, এরকম পজিশন ছিল। তারপর শেষ মাস, যার পরে ওকে সাউথে নিয়ে যাওয়া হবে। অদ্ভুত একটা জিনিস দেখা গেল, বাচ্চাটাকে এই দুধ খাওয়া হয়, অবশ্যই বোতলের দুধ খেত, মায়ের দুধ সেভাবে পেত না, বা ও যতটা খেতে চাইতো মায়ের দুধে কুলোতো না। বোতলের দুধ এই খাওয়ায়, বাচ্চার হাড় জিরজির করছে, মাথাটা তত দিক বেশি বড় হচ্ছে, মানে দেখলে না হঠাৎ করে কেউ দেখলে সে চমকে উঠবে, যারা দেখে দেখে অভ্যস্ত তাদের চোখ সয়ে গেছিল। মাথাটার ওজনই বোধহয় আলাদা, একটা বাচ্চার সমান ওজন। বলছে জলটা বোধহয় বেশি জমছে। তখন তো ওখান থেকে ওনার স্বামী ফোন করেছিল, তখন তো মোবাইলে ল্যান্ড ফোন, বলছে আমি মোটামুটি ব্যবস্থা করেছি, এখানে থাকার ব্যবস্থাটা চলছে, থাকার ব্যবস্থা না করে আনা যাবে না, এখানে প্রচণ্ড গরম, তো থাকার ব্যবস্থা করে বলছেন আমি নিয়ে যাব, আমি যাই একদম নিয়ে তোমাদেরকে নিয়ে চলে আসবো। বাচ্চা বেশি বেশি করে দুধ খায়, এবং একদিন দুপুরবেলা দেখছে বাচ্চাকে শুইয়ে দিয়েছে, ওই রকম বাড়ির ঠাকুমা একটু অসুস্থ ছিল, মায়েরও শরীরটা ভালো নেই,
হঠাৎ করে পেটে যন্ত্রণা হচ্ছে বলে আজকাল কোলে নিয়ে বসতে পারছি না, ওই তুলোর গদিতেই বাচ্চাটাকে শুয়ে রাখা হয়েছে। তুলোর গদিতে বাচ্চাটা শুয়ে আছে। এবার মা একটু বাথরুমে গেছেন, ঠাকুমা পাশের ঘরে একটু রেস্ট নিচ্ছে, কিন্তু সবাই কাছাকাছি আছে, আর ও তো আর নড়তে চড়তে পারে না, মশারি টাঙানো আছে। বলছে পাশের ঘর থেকে ঠাকুমা দেখছি কি যেন কথা বলার আওয়াজ, যেন কথা বলছে। বলছি কী কথা বলবে রে বাবা, আবার বাচ্চার ঘরে বাইরের কোনো পাড়ার কোনো বাচ্চা এসে ঢুকে গেল বাচ্চা দেখবো বলে, কেন বাচ্চাদেরই গলার আওয়াজ, বাচ্চা মেয়ের আওয়াজ। পাশের বাড়ি একটা দোদন বলে বাচ্চা মেয়ে ছিল, সে 3-4 পড়তো। বলছে সেই দোদন এসে কি বোনের কাছে এসে বোন দেখতে এসছে, কেন অনেক দিন ধরে বলছে বোন দেখবো বোন দেখবো। হতে পারে শাশুড়িমা বলে বাবা পাড়ায় গিয়ে বলবে, বাচ্চা মেয়ে হয়তো ভয় পেয়ে যাবে যে বাবা বোনুটার কত বড় মাথা বা কিছু। ওটা শুনলে ওদের বুকের ভেতরটা না ফেটে যেত, যার জন্য ওরা কাউকে ডাকতো না, পাড়া প্রতিবেশীকে সবাই সব জেনেছিল বাচ্চাটা অসুস্থ, স্বাভাবিক না, মাথাটা বড় হয়েছে, ডাকতো না বলে এটা শুনলে ঠাকুমা বলতেন যে বুকের পাঁজরটা ফেটে যায়। এরপর শাশুড়িমা যখন ঘরে এসে দেখলেন ওইটুকু বাচ্চা মেয়ে কীভাবে ওই এটা তুলেছে, যার সম্ভবই না, ওর কোনো হাত পা নাড়া, নিজের পাশ ফেরার ক্ষমতা নেই ওইটুকু বাচ্চার, সে কীভাবে মশারির খুঁটটা তুলেছে, ওই ছোটো বাচ্চাদের যে মশারি হয়, তুলে ওই যে মুখোশটা মহাকালের, তার সঙ্গে রীতিমতো কথা বলছেন ওনার নিজের চোখে দেখা, পরিষ্কার বাংলা আর একটু বৌদ্ধিক যে তিব্বতের ওই ভাষা, ওইটা মিক্সিং করে একটা অদ্ভুত ভাষায় কথা বলছে। এবং মনে হচ্ছে যেন ওই মুখোশটা তো সাইডে মনে হচ্ছে যেন মুখোশটা থেকে রিপ্লাই পাচ্ছে, আর ঘরের আবহাওয়া কি প্রচণ্ড ভারী। এবং বাচ্চাটা যখন ঠাকুমার দিকে তাকালো, ওই অত বড় মাথা, চোখটা দিয়ে তাকালো, চোখ যেন ওরা ঝুলছে রাগে, যে মানে কথা বলছি এসেছো কেন, এরকম একটা চোখের মধ্যে ভাব। চোখ দেখে ঠাকুমা ভয় পেয়ে গেল, ওরে বাপরে। তখন বললো বৌমা মুখোশ তুমি সরাও, এ নাতনির অসুস্থতা না, ওই তুমি বই পড়তে সত্যি সত্যিই মনে হয় ওকে কিছু ভর করেছে, তান্ত্রিককে এবার ডাকতে হবে। বাড়িতে তো কেউ তান্ত্রিক ডাকতে দেবে না, মাথা খারাপ, এ আরও অসুস্থ হয়ে যাবে, কি দেখতে কি দেখেছো। অনেক সময় ও তো একটু ওর হয়তো ম্যাচিউরিটি বেশি, একটু আধটু কথা বলছে। বলছে না না একটু আধটু কথা বলছে না, কথা বলবে কি, এইটুকু বাচ্চা কথা বলে 1 বছর না হলে। প্রত্যেকেই কোনো যুক্তি দিতে পারছে না, আর কেউ কেউ বলছে তোমার পেট গরম হয়েছে, ভুলভাল দেখেছো। বলছে আমি ভুল দেখিনি, আমি নিজের চোখে দুপুরবেলায় দেখলাম, আমি কি নেশা করি, দেখছিও কথা বলছে, এটা অদ্ভুত বাংলার একটা কি ভাষা মিক্সিং করে কথা বলছে। ওরে বাবারে, হাত পা থরথর করে ঠাকুমা বলছে আমার কাঁপছে। বলছে কিচ্ছু না, ও ভুল দেখেছে, ও বাচ্চা কথা বলছে না। এই সমস্ত চলতে চলতে এরপরে বাড়িতে এমন একটা টাইম এলো, তখন বাচ্চাটার বাবা ততদিনে ফিরে এসেছে এবং টিকিট কাটারও হয়ে গেছে যে ওরা যাবে এবার অপারেশন করিয়ে, একদম ডাক্তার দেখিয়ে অপারেশন করিয়ে সুস্থ করে বাচ্চাকে নিয়ে ওরা বাড়ি ফিরবে, কেন মাথার জল জমেছে। প্রত্যেকে, কেউ দুপুরবেলা কেউ রাত্রিবেলা, প্রতিদিন বাচ্চাটা কথা বলতো দেখতে পেত, প্রতিদিন কেউ না কেউ শুনতে পেত। যে বাড়িটা অর্ধেকজন নাস্তিক আর কিছুজন সামান্য ঈশ্বরে বিশ্বাস করতো, সেই বাড়িটায় একটা ভৌতিক পরিবেশ ছেয়ে গেছিলো। সব সময় খেতে বসছে যেন হচ্ছে কালো বড় বড় পা ঘর থেকে ওই ঘরে চলে গেল। মানে দেখে দেখে না ওরাই অসুস্থ হয়ে গেছিলো, নানা রকম অসুখে রোগে ভুগছিল। এই ডাক্তার ওই ডাক্তার, নিজেরাই অসুস্থ, বাচ্চাকে নিয়ে যাবে কি, বাচ্চাটার বাবা বমি করছে, মাথার যন্ত্রণা, জ্বর, বাচ্চার মায়ের জ্বর, বাচ্চার কাছে যেতে গিয়ে সবার ভয় লাগছে, বাচ্চার এমন ভয়ানক মানে মুখ চোখগুলো হয়ে গেছে এবং এমন একটা পজিশন হয়ে গেছিলো, ডাক্তারও বলছিলাম না নিয়ে যান, বাঁচানো মুশকিল আছে। এবং একজন ওদের পণ্ডিতকে ডেকে এনেছিলেন, দেখে বলছেন না এ বাঁচানো মুশকিল, মায়ের সামনে বলতে পারছি না, তবে বেঁচে থাকলে এ বেশি কষ্ট পাবে, বরং ঈশ্বর ওকে নিয়ে নিক এবং নিয়ে ওকে মায়ের কাছে আবার ফেরত দিক, তবে সুস্থ হবে ফেরত দিক, এভাবে না, এটা দেখা যায় না। বাচ্চাটা মাঝে মাঝে যন্ত্রণায় মানে কোকিয়ে ওঠে, খিদের কান্নার থেকে যন্ত্রণার কান্নায় চিৎকার করে, মাথায় বোধহয় পেন হয় ওর। বাচ্চাটার কষ্টও দেখা যাচ্ছে না, আর ওই ভৌতিক পরিবেশও সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। মুখে বলা আর যে দ্বারা প্রতিদিন সহ্য করছে, কতটা ভালো মানুষ তারা এগুলো সহ্য করছে প্রতিদিন। ভেলোরে নিয়ে যাওয়ার পথে ট্রেনেতেও খুব সাবধানে নিয়ে যাওয়া হয়েছিল, যতটা সম্ভব বাচ্চাকে সন্তর্পণে,
কিন্তু যেটুকু মানুষজনের সামনে এসছে তারা ভয় পেয়েছে, বলছে বাচ্চাটার মধ্যে কিছু একটা আছে, শরীর খারাপ করছে দেখলে। ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররাও অবাক, ওখানকার হসপিটালে নিয়ে যাওয়ার পর সবাই বাচ্চাটার দিকে দেখে, বলে চোখটা দেখলে ভয় লাগছে। এরকম পেশেন্ট অনেক দেখা যায় যে মাথায় জল জমেছে, বড়দেরও হয় বাচ্চাদেরও হয়, কিন্তু ওর চোখের মধ্যে যেন একটা কী আছে, সবাই ভয় লাগছে, যে দেখে সে স্বাভাবিক থাকতে পারে না। তারপর অপারেশন হওয়ার পর ঠিক 3 দিনের মাথায় ওর মা ওর বেডের পাশেই ঘুমোচ্ছিল, বাচ্চা ইন্টেন্সিভ কেয়ারে ছিল, কিন্তু ওইটুকু বাচ্চার সঙ্গে মাকে অ্যালাউ করে। মা শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে, মানে জাগতে জাগতে কখন চোখ লেগে এসছে জানি না। ওই মহাকালের ওই মুখোশ, কেউ বলে মহাকালের মুখোশ, কেউ বলে না ওটা অন্য কিছু, সে বিতর্কে গেলাম না। উনিও বলছেন আমি তারপর থেকে আর এইসব ব্যাপারে জড়াইনি। সে এসে বলল আমি আমার সঙ্গিনীকে নিয়ে যাচ্ছি, তোমার মাধ্যমে আমি আমার সঙ্গিনীকে ফিরে পেলাম। অনেক দিন সে বায়বীয় অবস্থায় ছিল, তোমার সন্তানের উপর ভর করে আমরা আবার এক সূত্রে মিলিত হতে পারবো, এই ধরনের কিছু বলে মায়ের যখন চোখ খুলল, দেখছে বাচ্চাটাকে অন্যরকম লাগছে, ডাক্তারকে ডাকলেন, বাচ্চাটা নেই। খুব দুঃখের বিষয়। তারপরে সমস্ত মিটিয়ে তারা চলে এলেন, না বাচ্চাকে আর তারা ওই অবস্থায় নিয়ে আসেনি, ওখানে শেষ কাজ যা করার করে এসেছেন। তার প্রায় 5 বছর বাদে ওনার সন্তান হয়, যমজ সন্তান। এবং ওই সময় উনি কোনো রকম বই পড়েননি, কোনো ছবি লাগাননি, এবং এই যে 5টা বছর কী যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, এবং যতই ভয় লাগুক ওই বাচ্চাকে উনি ভুলতে পারেন। এবং এই প্রেগনেন্সি পিরিয়ডটা যে কি মারাত্মক ভয় কেটেছে, দ্বিতীয়বার কল্পনা করতে পারবে না। সব সময় ওনার প্রেশার হাই হয়ে থাকতো, মনে হতো আবার যদি আমার সঙ্গে এমন হয়, আবার যদি ক্ষতি হয়, আচ্ছা এবার তো সব সরিয়ে দিলাম, কিন্তু আগের বার যে ছিল সে যদি আবার বলে আমার সঙ্গীটিকে নিতে এসে কী হবে। বলছে 9টা মাস আমি যে কী অবস্থায় কাটিয়েছি, বলছে 9 মাসও যায়নি, 8 মাসের মাঝখানে আমার ডেলিভারি হয়ে যায়। একটা বাচ্চা অপুষ্ট হয়েছিল, কিন্তু দুজনেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছে। কলকাতার শিশু মঙ্গলে 2টো বাচ্চা হয়েছিল, এটাও বলে দিয়েছেন উনি। ওখানকার মহারাজদের তৎপরতায় বাচ্চা দুটো খুবই ভালো হয়েছে। তারা এখন বড় হয়ে গেছে, তাদের সন্তান সন্ততি হয়ে গেছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। ছেলের রিসেন্ট 1.5 বছর হলো বিয়ে হয়েছে, মেয়ের আগে বিয়ে দিয়ে দিয়েছেন। দুজনেই ভালোভাবে চাকরি করে, ছেলে মেয়ে দুজনেই ভালো জায়গায় বিয়ে হয়েছে, সবাই ভালো আছে। তো ওদেরও সন্তানও এসে গেছে। তাদের সময় উনি বলেছেন যে আমাদের খুব ভালো পরিবার আমি পেয়েছিলাম, অন্য কোনো পরিবার হলে বোধহয় আমাকে বাড়ি থেকে বার করে দিত, যা শুনি চতুর্দিকে। আর বলছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখছি মায়েদেরকেও ট্রোল করা হচ্ছে, এটা করলেন বলে এটা হলো বলে। আমি খালি মনে মনে ভাবি কোনো মা না ইচ্ছা করে করে না, একটা সময় এমন কিছু হয়ে যায় মানুষের হাতে থাকে না, সব কিছু ইচ্ছা করে খারাপ হবে বলে কিন্তু কেউ করে না। সাধারণভাবে আমরা ভাবি এগুলো সব কুসংস্কার, সব শুনে কী হবে, সবাই তো করছে, তার তো হচ্ছে না, কিন্তু কার হবে কেউ বলতে পারে না, এটা হলো মেন বিষয়। বলছে তারপর থেকে আমি খুব সূক্ষ্মভাবে মেনে চলি। কেন মেনে চলি? আমি ভুক্তভোগী, কী যে পরম যন্ত্রণা পেয়েছিলাম। এবং তারপরও বলি আমার বাচ্চারা হবার পর, বাচ্চাদের অন্নপ্রাশন হওয়ার পরও আমার সেই আগের মেয়ে কিন্তু আমার স্বপ্নে আসতো, বারবার এসেছে। এবং আমার বাচ্চারা 5 বছর বয়স হবার পর আমরা গয়ায় গিয়ে, পিণ্ড তো দান নয়, একটা পুজো পদ্ধতি আছে, সেটা করে এসেছিলাম। তারপর আমার মেয়ের আত্মা শান্তি পেয়েছে। তো কষ্ট লাগতো। ওর কোনো নামকরণও করা হয়নি, কিছু না, আমরা মুনাই নাম দিয়েছিলাম। তো মুনাই আমার অন্তরে আজও আছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা, ভৌতিক তো বটেই, কিন্তু তার থেকে বেশি মর্মান্তিক। এটা শিক্ষা দিয়ে যায় যে কিছু কিছু জিনিস বিজ্ঞানের ব্যাখ্যার অন্তরালে গিয়েও যদি কিছু মানলে ভালো হয়, তাতে বোধহয় কোনো ক্ষতি নেই। এই ঘটনাটা এটাই বলে। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। দেবব্রত সরকার, গল্পটা ভালোই হয়েছে, মানুষ সাবধান হবে না, গল্প না, একদম সত্যি ঘটনা। দীপা ব্যানার্জি কি সাংঘাতিক, জন্মদিনটা এমন হবে কেউ ভাবতে পেরেছিল? একদমই না। অনেকে লিখেছেন যে গল্পটা একদম বানানো গল্প, এটা অরিজিনাল না, কিন্তু অরিজিনাল এরকম ঘটনা হয়, এটা পুরো একটা গাঁজাখুরি বানানোর জন্য। আপনার কথা আটকে যাচ্ছে, বোঝা যাচ্ছে মিথ্যা গল্প। একটা কথা আমি 2বার করে রিডিং করছেন। প্রথম কথা, উনি ঘটনাটা আমাকে ভয়েস মেসেজ করে পাঠিয়েছেন, লিখে পাঠাননি, ঠিক আছে? তো আমি দেখে দেখে পড়ছিলাম না, দেখতে দেখতে রিডিং 2বার পড়ছেন সেটা না। কিছু কিছু ওয়ার্ডস উনি এমন বলেছিলেন, আমি
বলতে গিয়েও আমি চুপ করে গেছিলাম, কেন অনেক কিছু জিনিস ইউটিউবে বলা যায় না, সেটা আমরা জানি যারা আমরা কাজ করি। এটা আর বানানো গল্প আপনি কিভাবে বলছেন? আপনি দেখেছেন সেই বালিতে সেই ভদ্রলোক ঘটনা পাঠিয়েছেন, আপনি কি তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন? আপনি কি তার বোনেদের চেনেন? কিভাবে চেনেন তাহলে বলুন? কিভাবে জানলেন ছেলেটি যে অসুস্থ হয়েছিল বিরিয়ানি আনার জন্য ওই ব্যাপারটা হয়নি? বা আপনি তার পাড়া প্রতিবেশী, কিছু তো একটা আপনাকে দিতে হবে না প্রমাণ যে আপনি বলছেন গাঁজাখুরি গল্প। আমি এর থেকে বেশি সত্যি ঘটনা দেখতেই পাই না চোখে। এই ঘটনাকে যদি গাঁজাখুরি মনে হয়, সত্যি কিছু বলার নেই। আরও একজন লিখেছেন যে ঘটনা ছোট, মানে ঘটনার যে ডিউরেশন সেটা ছোট হচ্ছে বলে নাকি কোয়ালিটি কম। কোয়ালিটির মেজারমেন্ট কি ঘটনা বড় হলে হয়? একটা 1 ঘন্টার ঘটনা অথচ কোনো মাথা মুন্ডু নেই, সেটার কোয়ালিটি বেশি? না একটা ঘটনা হয়তো 15 মিনিটের, কিন্তু একদম কিছুদিন আগে মে মাসে ঘটে যাওয়া একটা ঘটনা একজন লিখে পাঠিয়েছেন, এটা স্বাভাবিক একটা ঘটনা, সেটার কোয়ালিটি কম। আপনারা ডিউরেশন দিয়ে যদি কোয়ালিটি বিচার করেন, সত্যি কিছু বলার নেই। কারণ আমি বানিয়ে বানিয়ে ঘটনাকে টেনে টেনে বড় করতে পারবো না। যে যে ঘটনা আসবে সেভাবেই পাঠ করবো, আমি এর আগেও বলেছি। জিনের কাহিনী শুনতে চাই রব কাজী। হ্যাঁ, ঘটনা এলে অবশ্যই পাঠ করব। জিনের ঘটনা এখন অবধি আমি সেরমভাবে পাইনি। শুভেন্দু মণ্ডল, সত্যি মারাত্মক ঘটনা একটা বিরিয়ানির জন্য হয়ে গেল, একদম তাই। অমিয় দত্ত বলেছিলেন, যার কথা বলছিলাম, কি দিদি এরপর থেকে 1 মিনিটের ঘটনা দেবেন, কোয়ালিটি মেনটেন করুন। স্যার ঘটনার কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল, কারণ প্রচণ্ড সত্যি ঘটনা কিছুদিন আগে হয়ে গেছে এবং ওনার বাড়ির অনেকেই আমার সঙ্গে কথা বলেছেন। তাদের কথা যদি আপনাদের শোনাতে পারতাম, আপনারা বুঝতেন এখনও ওদের ভয়টা আছে, জীবনে কখনো বিরিয়ানির দোকানে যাবে কিনা সন্দেহ। আর ডিউরেশান কখনো কোয়ালিটি হতে পারে না, ডিউরেশান আলাদা জিনিস, কোয়ালিটি আলাদা জিনিস। কেউ কিছু কিছু জিনিস, মহুয়া রয় লিখেছে খাবারটা ফেলে দিলেই ভালো হতো। হ্যাঁ, খাবারটা ফেলে দেওয়াই হয়েছিল। শৈলী এত ছোট ঘটনা কেন দিলে? কারণ সেদিন ওই ঘটনার সঙ্গে আর কোনো ঘটনা আমি রাখতে চাইনি। দামিনী পাল, ডিলাইটফুল কার র্যালি, পিন্টু দাস, এত ন্যাকামি করে গল্প বলেন কেন? আমার দোষ 100% শোনাই। আমি তো যথেষ্ট পরিষ্কারভাবে গল্প বলি। কখনো কখনো এআই দিয়ে হয়তো, এআই এর যেটা এখন অন হয়ে যাচ্ছে না, ভয়েস ডাবিংটা, অটোমেটিক ভয়েস ডাব যেটা ইউটিউব করছে, সেটা হয়তো আপনি শুনেছেন ইংলিশে টেনে টেনে বলছে, সেটাকে হয়তো আপনি আমার ভয়েস ভেবেছেন। না, ওটা আমার ভয়েস না। শিবাশিস সেন বলছেন আমার আনার বাবার জ্যাঠামশাইয়ের সেই ঘটনা, একদম তাই। এই ঘটনাগুলো খুবই রিয়েলিস্টিক, কিন্তু তবু অনেকেই তো ব্যাখ্যা দেবে না। আমি আমার বাড়িতেই যখন ঘটনাটা বললাম যে এরকম ঘটনা হয়েছিল বিরিয়ানি আনতে গিয়ে, আমার পরিবারের লোকেরাই, দূরে যাব না, বলছে যে এই যে এত সুইগি জোম্যাটো ডেলিভারি হচ্ছে, তাহলে সবার পেছন পেছন ভূত ঘুরছে। তো কী উত্তর দেবো, আমার কাছে কোনো উত্তর ছিল না। উত্তরটা তোমরাই দিও বন্ধুরা, সত্যি আমি জানি না কী বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সঙ্গে থাকো। ধন্যবাদ, শুভরাত্রি।